এনসিপিকে এখন পর্যন্ত যারা সবচেয়ে বেশি সহযোগিতা করে আপনি নাকি সবচেয়ে বেশি আর্থিকভাবে বেশি সহযোগিতা করতে পারেন বা নিয়ে আসেন, সামর্থ্য কি ইদানিং তৈরি হয়েছে নাকি আগে থেকেই ছিল? আমার তো নিজেরই আর্থিক সামর্থ্য নাই, আমি এনসিপিকে কি সহযোগিতা করব? এগুলো অনেক ধরনের কান কথা অনেকে বলে যে আমাদের এনসিপির ফাইন্যান্সের সোর্সটা মেজরলি আসে হচ্ছে পাবলিক ফান্ডিং থেকে। একটা বড় অংশই আসে পাবলিক ফান্ডিং থেকে। তারপরে ফান্ডিং এখনো চলে? হ্যাঁ, এখনো আমাদের ডোনেট এনসিপি একটা ওয়েবসাইট আছে, তো এখানে আপনি গেলে ডোনেট করতে পারবেন এনসিপিকে এসএসএল কমার্সের থ্রুতে। আমাদের এই চ্যানেলটা আছে। আবার বাংলাদেশের একটা পলিটিক্যাল কালচারের কারণেও আমরা এটা 100% ট্রান্সপারেন্ট আসলে করতে পারছি না। আমরা কেউ যখন আমাদেরকে ফান্ড করে, আমরা একটা পলিসি নিয়েছি যে আমরা কারো থেকে একটা সার্টেন অ্যামাউন্টের বেশি টাকা নিব না। সাপোজ 10 লাখের বেশি আমরা টাকা নিব না, বা 5 লাখের বেশি নিব না, বা বড় অ্যামাউন্ট যখন কারো থেকে নিতে যাই তখন তার প্রতি আমার একটা নির্ভরশীলতা দলগতভাবে তৈরি হয়, তখন একটা বায়াসনেস আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। আবার আমরা চেয়েছিলাম যে আমরা যাদের থেকে ফান্ড আসছে পার্টির, আমরা তাদের ইনফরমেশনগুলো পাবলিক ডোমেইনে রাখবো। কিন্তু সবচেয়ে বেশি রিকোয়েস্টটা তাদের থেকেই আসে, যারা ডোনেট করছেন তাদের থেকে রিকোয়েস্ট আসে যে ভাই আমার নাম কোথাও যাতে না আসে। কারণ বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা এমন যে যদি সবাই জানে যে এই একটা কোম্পানি বা একটা, মোস্টলি আমাদেরকে ওই স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস যারা আছে তারাই ফান্ড করে, আমাদের ডায়াসপোরা একটা ভালো সোর্স, তারা ফান্ড করে। তো তারা চায় না তাদের পরিচয়টা আমরা পাবলিশ করি, তাহলে তাদের বিজনেস হ্যাম্পার্ড হওয়ার একটা। এখন তারা এই ডোনেশনটা দেয়, এটা কি চাঁদা হিসেবে দেয় ভয়ে, নাকি ভবিষ্যতে এনসিপি আরো বড় হবে, সরকার গঠন করবে, সেই সময় যেন আমার দিকে তারা এনসিপি কে পছন্দ করে দেয় ভাই। এনসিপি কবে সরকার গঠন করবে ততদিন পর্যন্ত তারা অনেকে হয়তো যারা বৃদ্ধ আছেন বাঁচবেও না, তারা ভালোবেসে দেয়। এবং এটা অ্যামাউন্টটা আমরা তো বললাম এত বড় অ্যামাউন্ট আমরা কোনো নেই না যেটা যে সে কোনো স্বার্থের জন্য দিবে, আচ্ছা, বা কোনো স্বার্থের জন্য সে দিয়ে ওই স্বার্থটা পাবে আমাদের থেকে, এটা আশা করে কেউ। আপনারা যখন সরকারে ছিলেন তখন বড় বড় সমাবেশ করলেন এনসিপির, তো হিউজ টাকার একটা হিসাবের কথা সামনে আসে না? এনসিপির সমাবেশগুলো যখন হয়েছে আমি যতদূর দেখেছি খুব বড় সমাবেশ, 1 লাখ লোকের বেশি তো কোনো সমাবেশ সেভাবে আমি 1 লাখ বড় সমাবেশ না। আর ওই সময়টাতে যেই হাইপটা ছিল এনসিপির, যেই একটা সমর্থন ছিল মানুষের পক্ষ থেকে একটা গণঅভ্যুত্থানের ঠিক পরপর সময়, তখন অনেকেই একেবারে নিজের থেকে উৎসাহ নিয়েই এসছে। দেখা যায় স্থানীয়ভাবে যে জেলা থেকে আসছে ওই জেলার কোনো দায়িত্বশীল, বা আমরা সাধারণত আমাদের কমিটি দেওয়ার ক্ষেত্রেও একটা জেলা কমিটি দিব, আমরা দেখি যে সভাপতি যাকে দিব সে যাতে একটু আর্থিকভাবেও সক্ষম হয়, যাতে ছোটোখাটো প্রোগ্রাম, যে ঢাকায় আসতে হবে 10টা বাস আসবে, সে যাতে ওই খরচটা বহন করতে পারে। আচ্ছা, বা আপনি দেখবেন যে আমাদের কিন্তু ওই প্রথম দিকে একটা প্রোগ্রাম ছাড়া, মানে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম ছাড়া সেরকম বড় প্রোগ্রাম আর এনসিপি হয় না। এটার ক্ষেত্রে একটা ফাইন্যান্সের একটা চ্যালেঞ্জ আছে। যেমন এখন আমরা চাচ্ছি যে একটা হয়তো সামনের দিকে আমরা এখন সংগঠন গড়ে আমরা হয়তো জুলাইয়ের দিকে বড় কোনো প্রোগ্রাম সমাবেশের মতো করতে পারি। আচ্ছা, সেটার জন্য এই যে ফাইন্যান্সের জন্য আটকে যায়। নাহলে আমাদের ইচ্ছা হচ্ছে 2 মাস অন্তর 3 মাস অন্তর সব নেতাকর্মীকে নিয়ে আসা। ফাইন্যান্সের কথা এই জন্য আসলো, এই টাকাটা কি চাঁদাবাজি হিসেবে নেয় মানুষ দেয়, নাকি এটা সোয়াবের উদ্দেশ্যে দেয়? এই টাকাটা মানুষ ভালোবেসে ভালোবেসে দেয়। আপনি আজকে স্টার নিউজের অফিসেও যদি স্টাফদেরকে জিজ্ঞেস করেন যে এনসিপির কেউ ডোনেট করছেন কিনা, দেখবেন যে 2000-5000 করে করেছে। আমি যখন র্যান্ডম কথা বলি, অনেকে ওই যে আমাদের ইয়াতে যে পাবলিক ফান্ডিং এর যে ওয়েবসাইট আছে সেখানে অনেকেই ডোনেট করে যে ভাই আমি তো 2000 টাকা দিয়েছিলাম আপনাদেরকে। তো এটা কন্ট্রিবিউশনটা এইভাবে আসে, কিন্তু এটা যখন 100 জন দেয়, 2000 করে 100 জন দিলে কিন্তু 2 লাখ টাকা। আচ্ছা, তো এইভাবেই মোস্টলি আমাদের ফান্ডিংটা আসে। তবে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করতে চাই, কিন্তু আমরা এটা নিশ্চয়তা আমাদের লাগবে যে আমাদেরকে যে ব্যবসায়ীরা বা যারা টাকা দেন তাদের পরিচয় যদি আমরা পাবলিক করি তাহলে যাতে তাদের কোনো ক্ষতি না হয় আর কি, যেটা কোয়াইট ইম্পসিবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। এনসিপির যারা নেতৃস্থানীয় কোনো জায়গায় দেখছি তাদের উপরে হামলা হচ্ছে। পর্তুগালে কয়েকদিন আগে দেখলাম একজন নেতার গায়ে তারা ডিম ছুঁড়ে মারছে। আপনাদের একজন সিনিয়র নেতা, মুখ্য সংগঠক বোধহয়, মুখ্য সমন্বয়ক, তার গায়ে যে দেখলাম ঝিনাইদহে তার উপরে ডিম ছোড়া এবং তার উপরে আক্রমণ। সো এখন কি এনসিপির নেতারা এরকম ভয় থাকে বা সেই দিকে চলে গেছে এনসিপি? না, ভয় নেই তো। আপনি ওই ডিম ছোড়ার ঘটনা বা আক্রমণের ঘটনা দেখেন, ভয় তো নাই। আক্রমণের পরে তো থানার সামনে আমাদের ঝিনাইদহের নেতাকর্মীরা, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই সহ তারা বসেছিলেন এবং তারা মামলাটা দায়ের করে এসেছেন সেখান থেকে। ভয় নাই। আমরা বাংলাদেশের রাজনীতি হচ্ছে যে এটা আরো বাড়বে এখন,
কারণ সোশ্যাল মিডিয়াতে আপনাদের সবচেয়ে বেশি শত্রু যদি বলা হয়, জামাতের চাইতেও নাকি বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, হচ্ছে এনসিপির। আপনারাই বলেন সেটা। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের লোকজনকে এখন মোটামুটি আমাদের সোশ্যাল শত্রু মিডিয়াতে তো সক্রিয় অনেক, দেখা একটা যাচ্ছে। হচ্ছে আওয়ামী লীগ তো আমাদের মানে বিগেস্ট শত্রু। তারা মনে করে যে এনসিপির কারণেই এই গণঅভ্যুত্থান হয়েছে, জামাত বিএনপি তো পারে নাই, বা আমরা শুনি যে এই বড় দলগুলোর কেউ কেউ আওয়ামী লীগের সাথে আতাতেও ছিল। তো এনসিপির এরা এসে করছে, তো এদের উপর প্রতিশোধটা আগে নিতে হবে। তো ফলে দেশের বাইরে যে পর্তুগালের হামলা বা বিভিন্ন জায়গায় এটা আওয়ামী লীগ করে, বিভিন্ন গুপ্ত হামলার চেষ্টা করছে এখন, যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন। তারা বিভিন্ন জঙ্গি কায়দায় গুপ্ত হামলা, একটা গাড়িতে একটা ঢিল মেরে গ্লাস ভেঙে দেয়া, এরকম হাসান আব্দুল্লার উপর হামলা হয়েছিল গাজীপুরে, এরকম চেষ্টা করছে। আবার এর বাইরে বিএনপিও এনসিপি কোনো শঙ্কা কি আছে এখন? কি ভয় লাগে যে কোন সময় কোত্থেকে কিভাবে আক্রমণ? ভয় নাই, আমরা এটাকে ভয় পাই না, তবে এই আশঙ্কাটা তো আছে। আমরা আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারছি না, কারণ একদিকে আওয়ামী লীগ করছে, আরেকদিকে বিএনপিও করছে। ঝিনাইদহের হামলাটা বিএনপি করেছে এবং তারা সমালোচনা নিতে পারছে না। তাদেরকে নিয়ে কিছু বললেই তারা হামলে পড়ছে এসে। তারা বক্তব্যকে বক্তব্য দিয়ে মোকাবিলা করছে না, তারা বক্তব্যকে লাঠিসোঁটা দিয়ে মোকাবিলা করছে, একইভাবে আওয়ামী লীগ যেভাবে করতো। তো ফলে এই যে বড় বড় স্টাবলিশমেন্টের এক ধরনের শত্রুভাবাপন্ন মনোভাব, ফলে এই ঘটনাগুলো ঘটতে পারে বাংলাদেশের রাজনৈতিক কালচারে। আমরা যদিও ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন আসবে, কিন্তু আলটিমেটলি আসছে না, এটা হচ্ছে দুঃখজনক। কিন্তু আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি, কারণ আমরা তো হঠাৎ করে কোথাও থেকে উঠে আসি নাই, আমরাও তো রাজনীতি করে এসেছি। ক্যাম্পাসে অন্তত আমি নিজে 7-8 বারের বেশি হামলা শিকার হয়েছি, 4টার অধিক মামলা ছিল আমার উপরে, জেলে ছিলাম প্রায় 1.5-2 মাস। তো এই জিনিসগুলোর সাথে আমরা অভ্যস্ত আছি, আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নের সাথে, জেল জুলুমের সাথে অভ্যস্ত আছি। এখন বিএনপি কতটুকু করতে পারে দেখি, আর আওয়ামী লীগ তো আছি।